সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? সৃষ্টিকর্তার অপার কৃপায় নিশ্চয়ই তোমরা ভালো আছো। ব্রাইট অ্যাকাউন্টিং জোনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব, আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো আলোচনাটি মনোযোগ দিয়ে দেখে বোঝার চেষ্টা করবে। কোথাও কোনো সমস্যা মনে করলে আমাকে তুমি কমেন্টস করে জানাবে, আমি চেষ্টা করব এর ব্যবস্থা নিতে। তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আমার আজকের আলোচনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করতে যাচ্ছি আমার বেতন ও মজুরির দ্বিতীয় অঙ্ক। প্রথমে তুমি উদ্দীপকটি ভালো মতো দেখে নাও কী কী তথ্য রয়েছে। একটি অফিসের 2020 সালের জুলাই মাসের বেতন বিভাগ থেকে প্রাপ্ত 3 জন কর্মচারীর নিম্নোক্ত তথ্যাদি সংগ্রহ করা হয়েছে। মূল বেতন ছিল 5,000, 4,000, 3,000 টাকা। একজনের নাম রাশেদ, একজনের নাম শিউলি আর একজনের নাম আরিফ। ওভারটাইম ছিল স্বাভাবিক হারের দ্বিগুণ, 15 ঘন্টা, 18 ঘন্টা, 20 ঘন্টা। এই কথাটি কী বোঝাচ্ছে? স্বাভাবিক হারে যে মজুরি দেয়া হয় তার দ্বিগুণ পাবে ওভারটাইম। এখন প্রথমজন করেছে 15 ঘন্টা, দ্বিতীয়জন 18 ঘন্টা, তৃতীয়জন করেছে 20 ঘন্টা। তাহলে 20 ঘন্টা, 15 ঘন্টা, 18 ঘন্টা দিয়ে আমি গুণ করব স্বাভাবিক মজুরি হারের দ্বিগুণকে। কিন্তু স্বাভাবিক মজুরি কত সেটা তো আমরা এখনও জানি না। স্বাভাবিক মজুরি আমাকে প্রথমে বের করতে হবে। তাহলে আমরা দেখি স্বাভাবিক মজুরি কত বের হয়। স্বাভাবিক মজুরি বের করতে গেলে দেখো এখানে একটা নিচে লাইন রয়েছে, একদম নিচে প্রশ্নের একদম নিচে একটি লাইন আছে। বেতন শাখায় 2020 সালের জুলাই মাসের স্বাভাবিক কার্যসময় ছিল 200 ঘন্টা। তাহলে 200 ঘন্টা যদি কাজ হয় এবং স্বাভাবিক মজুরি কত হয় সেটা আমাকে এখন দেখতে হবে। 5,000কে আমি 200 ঘন্টা দিয়ে ভাগ করলে 1 ঘন্টায় কত সেটা বেরোবে। সেই টাকাকে আমি দ্বিগুণ করে 15 ঘন্টা দিয়ে গুণ করে দেখাবো। এভাবে আমাকে গণনা করে এই কাজটি দেখাতে হবে। এরপরে মহার্ঘ ভাতা রয়েছে 10%, 15%, 20% মূল বেতনের। বাড়ি ভাড়া ভাতা ছিল মূল বেতনের 50% করে। চিকিৎসা ভাতা ছিল, যাতায়াত ভাতা ছিল, অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডের নিয়োগকর্তার দান ছিল 10%। আবার নিয়োগকর্তা ও কর্মচারী দুজনের কাছ থেকে কেটে নেওয়া হয়েছে 20%। এখানে প্রভিডেন্ট ফান্ডের বিষয়টি হচ্ছে এরকম, নিয়োগকর্তা যা দিবেন তা উপার্জন হিসেবে দেখাতে হবে। পরবর্তীতে এই উপার্জনটিকে কর্তন হিসেবে দেখাতে হবে দ্বিগুণ হারে, কারণ যত টাকা মালিক নিজে দিবেন ঠিক তত টাকা কর্মীকেও দিতে হবে, যেটা নিয়োগকর্তার টাকা এবং কর্মচারীর টাকা দুজনের টাকা মিলিয়ে কর্তন হিসেবে দেখাতে হয়। কল্যাণ তহবিলে কর্তন, যৌথ বিমা তহবিলে কর্তন, প্রভিডেন্ট ফান্ডে কর্তন, এই ছিল মোটামুটি উদ্দীপক। এখান থেকে আমাকে করতে বলেছে, দেখো কি বলেছে করতে। উপযুক্ত তথ্যের ভিত্তিতে মোট উপার্জনের পরিমাণ নির্ণয় করো। মার্চ মাসের বেতন বিবরণী প্রস্তুত করে নিট বেতনের পরিমাণ দেখাও। উপযুক্ত তথ্যের ভিত্তিতে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও। এই ছিল মোটামুটি আমার তথ্য। এখন আমি প্রথমে ক নম্বর প্রশ্নের সমাধান করব, মোট উপার্জনের পরিমাণ। আমি সমাধান করার জন্য ক নম্বর প্রশ্নের যে তথ্যগুলো এখানে বসবে সবগুলো তথ্য উপার্জন হিসেবে আমি লিখে নিয়েছি। এই তথ্যগুলো আমার উপার্জন হিসেবে এখানে বসবে এবং খ নম্বরে যেগুলো কর্তন হিসেবে বসবে সেগুলো আমি কর্তনের ছকে এগুলো বসিয়ে নিয়েছি। তারপরে আমি নিচে করব নিট বেতনের পরিমাণ। মোট উপার্জন থেকে মোট কর্তন বাদ দিলে আমার নিট বেতন বেরোবে। সবগুলো ঘরই ফাঁকা রয়েছে। এখন আমি বুঝিয়ে বুঝিয়ে তোমাকে টাকা লিখে দেখাবো। প্রথমেই করছি আমি উপার্জনগুলো। উপার্জনে মূল বেতন দেয়া ছিল 5,000, 4,000, 3,000। 5,000, 4,000, 3,000। এরপরে ওভারটাইম আমি একটু পরে দেখাচ্ছি, গণনা করে আমি কাজটি দেখাবো। আমি কিছুক্ষণ পরে তোমাকে ওভারটাইম বের করে দেখাচ্ছি। এখন আমি দেখাচ্ছি মহার্ঘ ভাতা মূল বেতনের 10%, 15%, 20%। প্রথম জনের হচ্ছে 10%। 10% 5,000 টাকার 10% হয় 500 টাকা। 4,000 টাকার 15% বলেছে 600 টাকা হবে এটা। এবং এটা বলেছে 3,000 টাকা 20%। 3,000 টাকা 20%, এটাও 600 টাকা। তারপরে আমরা যাব পরবর্তী আইটেমে, বাড়ি ভাড়া ভাতা। বাড়ি ভাড়া ভাতা বলেছে মূল বেতনের 50%। তাহলে মূল বেতনের 50% কত হয়? 5,000-এর অর্ধেক হয় 2,500 টাকা। 4,000-এর অর্ধেক হয়
2000 টাকা। 3000 টাকার অর্ধেক হয় 1500 টাকা। লেখা হলো বাড়ি ভাড়া ভাতা। এবার লিখব আমি চিকিৎসা ভাতা। চিকিৎসা ভাতায় বলেছে 500 টাকা করে প্রত্যেকে পায়, তাহলে আমি 500 টাকা করে প্রত্যেকের কলামে লিখে দেই। এরপরে যাতায়াতের বেলায় বলেছে যাতায়াত 400, 300, 200 টাকা। 400, 300, 200 টাকা। প্রভিডেন্ট ফান্ডে মালিকের দান। প্রভিডেন্ট ফান্ডে মালিক দান করেন কত টাকা? এখানে বলেছে মূল বেতনের 10%, অর্থাৎ 5000 টাকার 10% 500 টাকা, 4000 টাকার 10% 400 টাকা, 3000 টাকার 10% 300 টাকা। এই ছিল উপার্জন। এখন আমি গণনা করে তোমাকে ওভারটাইমের পরিমাণটা বের করে দেখাচ্ছি। এখানে আমি ওভারটাইম মজুরির পরিমাণ বের করে দেখাবো। তার আগে তোমাকে একটু উদ্দীপকটি ভালো মতো দেখতে হবে। উদ্দীপকটি লক্ষ্য করো কি বলেছে। ওভারটাইম হচ্ছে স্বাভাবিক হারের দ্বিগুণ। স্বাভাবিক হার কত? 5000 টাকা টোটাল তার ইনকাম, এটা সে পেয়েছে 200 ঘন্টা কাজ করে। তা 200 ঘন্টায় যদি 5000 টাকা হয়, তাহলে প্রতি ঘন্টায় কত সেটা বের করতে গেলে 5000কে প্রথমে 200 দিয়ে ভাগ করলে 1 ঘন্টার টাকা বেরোবে। সেই 1 ঘন্টার টাকাকে আমি 15 দিয়ে ভাগ করলে যে টাকা বের হবে তার দ্বিগুণ হচ্ছে ওভারটাইম। এই কথাটি আমি এখানে লিখে নিয়েছি। দেখো, রাশেদ 5000 টাকা পায় 200 ঘন্টা কাজ করে, ভাগ করলে 1 ঘন্টার টাকা বেরোবে। এরূপ সে 15 ঘন্টা কাজ করেছে। কত হয়েছে এখানে লিখব। ঠিক শিউলি 4000 টাকা পেয়েছে 200 ঘন্টা কাজ করে, 1 ঘন্টা টাকা বেরোবে, ভাগ করলে এটাকে আমি 18 দিয়ে গুণ করলে একটা টাকা বেরোবে। 3000 টাকা পায় আরিফ 200 ঘন্টা কাজ করে, ভাগ করলে আমার পাবো 1 ঘন্টার টাকা। 1 ঘন্টার টাকাকে 20 ঘন্টা দিয়ে গুণ করলে আমার স্বাভাবিক মজুরি পাবো আমরা। এরপরে এটাকে প্রত্যেকটাকে আমাকে দ্বিগুণ করে দেখাতে হবে। তাহলে বিষয়টি লক্ষ্য করো, 5000কে 200 দিয়ে ভাগ করলে 1 ঘন্টার টাকা বেরোবে। 1 ঘন্টাটাকে 15 ঘন্টা দিয়ে গুণ করে যে পারিশ্রমিক পাওয়া যাবে তাকে আমরা দ্বিগুণ করব। এটা দ্বিগুণ করলে হয় 750 টাকা। তারপরে আমি 4000কে 200 দিয়ে ভাগ করব। 4000 ভাগ 200 গুণ 18। এরপর এটাকে আমরা দ্বিগুণ করব 720 টাকা। তারপরে এটাকে আমরা করব 3000কে 200 দিয়ে ভাগ করব। প্রথমে 3000 ভাগ 200 গুণ 20 ইন্টু দ্বিগুণ করলে হয় আমার 600 টাকা। এই হচ্ছে আমার ওভারটাইমের কাজ। 3 জনের ওভারটাইম বের হয়ে গেছে। এখন আমি মোট উপার্জনে এই 3 জনের ওভারটাইম লিখে দেখাবো। এই ওভারটাইম আমি এখানে লিখব। এখন ওভারটাইমটা কোত্থেকে আসছে? গণনা থেকে আসছে। আমি এখানে ব্র্যাকেটে গণনা কথাটি লিখে দিই। গণনায় দেখো কার কত আসছিল। রাশেদের 750, শিউলির 720, আরিফের 600 টাকা। প্রথমে 750, তারপরে 720, তারপরে 600 টাকা। এভাবেই তার মোট উপার্জন বের হবে। এখন আমি প্রথমে যে কাজটি করব, প্রত্যেকের এই 3 জনের টাকা যোগ করে মোট কলামে বসাবো। যেহেতু এই অঙ্কে আমার কাছে জাবেদা চেয়েছে, তাই আমাকে এই মোট কলামের যোগফল আমাকে করে দেখাতে হবে জাবেদা করার জন্য। যদি জাবেদা না চাইতো তাহলে কিন্তু আমি এই কলামটি না করলেও পারতাম, কোনো প্রয়োজন ছিল না। কিন্তু জাবেদা করার স্বার্থে আমাকে মোট কলামটি করতে হবে। এখন আমি প্রত্যেকটি কলামের যোগফল এভাবে বসিয়ে বসিয়ে দেখাবো তোমাকে। 5, 4, 9, 3 এখানে হয় 12,000। এখানে 750, 720 আর 600 টাকা যোগ করলে হয় 2070 টাকা। এখানে যোগ করলে হয় 12 আর 5 1700 টাকা। এখানে হয় 2500, 45, 50, 6000 টাকা হয় এখানে। তারপরে এখানে 5, 3, 1500 টাকা হয় এখানে। এখানে 4, 3, 7, 2 900 টাকা। এখানে 5, 4, 9, 3 1200 টাকা হয়। এই ছিল আমার অবস্থা। এখন আমি যে কাজটি করব,
এভাবে যোগ এখানে বসাবো, এভাবে যোগটি এখানে বসাবো, এখানে যোগ এভাবে বসিয়ে যাব। এটা আমি ক্যালকুলেটরে করছি। এই যে আমি প্রত্যেকটি কলাম ওয়াইজ যোগফল বসিয়ে নিয়েছি। 10,150 রাশেদের মোট উপার্জন, 8,520 টাকা শিউলির মোট উপার্জন, আরিফের মোট উপার্জন 6,700 টাকা, আর সকলের মোট উপার্জন হচ্ছে 25,370 টাকা। উপার্জনের কাজ আমার শেষ হয়ে গেছে। এবার আমি যাব আমার কর্তনের ছকে। এই হচ্ছে আমার কর্তনের ছক। প্রভিডেন্ট ফান্ডে উভয়ের দান। এখানে দেখো এখানে কত দিয়েছিল, 500, 400, 300। এখন হবে এখানে 1,000, 800, 600, এভাবে আমাকে লিখতে হবে। এই টাকার দ্বিগুণ দিতে হবে। কেন দ্বিগুণ দিতে হবে তুমি একটু লক্ষ্য করো উদ্দীপকটি দেখো। এই যে প্রভিডেন্ট ফান্ড বাবদ কর্তন, নিয়োগকর্তা এবং কর্মচারীর দুজনের অংশটি মিলিয়ে হবে 20%। শুধু নিয়োগকর্তা দিয়েছিল 10%, তাহলে কর্মচারী দিবে আরও 10%, দুটো মিলালে উপার্জন হবে 10%, বাট কর্তনের সময় হবে তার দ্বিগুণ। এই যে 20, 10-এর 20, 10-এর 20, এভাবে হবে কাজটি। তাহলে আমার প্রভিডেন্ট ফান্ডে উভয়ের দান এর পরিমাণ হবে 1,800, 600। 1,800, 600 টাকা। তাহলে এখানে আমার যোগ করলে হয় 2,400 টাকা। এরপরে যাব আমার কল্যাণ তহবিল। কল্যাণ তহবিলের কথা বলেছে 2%, প্রত্যেকের 2%। তাহলে কার 2%? প্রত্যেকের মূল বেতনের 2%। তাহলে মূল বেতন ছিল প্রথমে রাশেদের 5,000 টাকা, 5,000 টাকার 2% হয় 100 টাকা। 4,000 টাকার 2% হয় 80 টাকা। তারপরে 6,000 টাকার 2% হয় 6,000 টাকা, 3,000 টাকা ছিল আরিফের মূল বেতন, এর 2% হয় 60 টাকা, 60। তাহলে মোট যোগ করলে 8, 6, 14, 240 টাকা হবে। এরপরে যাব আমরা যৌথ বিমা তহবিল। বলেছে 100 টাকা, 50 টাকা, 50 টাকা। তাহলে প্রথম জনের হচ্ছে কর্তন 100 টাকা, দ্বিতীয় জনের 50 টাকা, তৃতীয় জনেরও 50 টাকা, মোট করলে হয় 200 টাকা। এরপরে প্রভিডেন্ট ফান্ডে অগ্রিম কর্তন করা হয়েছে 300 টাকা, 200 টাকা, 100 টাকা। 300 টাকা, 200 টাকা, 100 টাকা, সবগুলো যোগ করলে হবে আমার 600 টাকা। এবার আমি এভাবে কলাম ওয়াইজ যোগফল বসাবো। 1,000, 200, 300, 500, 1,500 টাকা প্রথমে। এরপরে এখানে হবে 1,130 টাকা। এখানে হবে 700, 810 টাকা হবে এখানে। এরপরে এটা যোগ করলে হবে আমাদের 3,440 টাকা। মোট উপার্জন, মোট কর্তন দুটোই শেষ। এবার এই মোট উপার্জনগুলো নিট বেতনে আমি দেখাবো, এই মোট কর্তনগুলো আমরা নিট বেতনে দেখাবো। তাহলে এই যে আমার নিট বেতন তৈরি করার জন্য ছক প্রস্তুত। এখানে আমি নিট বেতন এখন দেখাবো। প্রথমে মোট উপার্জন লিখব। প্রথম জনের ছিল 10,150, এর ছিল 8,520 টাকা, এর ছিল 6,700 টাকা, আর মোট ছিল 25,370 টাকা। এবার কর্তনগুলো বাদ দিব। কর্তন ছিল প্রথম জনের 1,500, দ্বিতীয় জনের কর্তন ছিল 1,130 টাকা, তৃতীয় জনের ছিল 810 টাকা, আর সবগুলো কর্তন মিলিয়ে হলো 3,440 টাকা। এবার আমি প্রত্যেকটা এখান থেকে বাদ দিয়ে নিট বেতন এভাবে দেখাবো। এই যে আমি নিট বেতন করে ফেলেছি। রাশেদের হচ্ছে 8,650, শিউলির 7,390, আরিফের 5,890 টাকা, এবং মোট হচ্ছে তাদের 21,930 টাকা নিট বেতন। এই ছিল আমার নিট বেতন তৈরি করার প্রসেস।
এখন আমি চলে যাব আমার গ নম্বর প্রশ্ন জাবেদায়। এগুলো দেখে দেখে আমি এখন জাবেদা প্রস্তুত করব। আমি জাবেদার ছক প্রস্তুত করে ফেলেছি। প্রথম জাবেদাটি হচ্ছে বেতন ডেবিট প্রদেয় বেতন ক্রেডিট। এখানে আমাকে যে টাকাটি লিখতে হবে সেটা হচ্ছে মোট উপার্জনের টাকা এখানে লিখতে হবে। মোট উপার্জনের পরিমাণ ছিল আমার 25,370 টাকা। এই টাকাটি আমি এখানে লিখব 25,370 টাকা। ব্যাখ্যা লিখেছে, অনুমোদিত বেতন হিসাবভুক্ত করা হলো। এর পরবর্তীতে আমাকে দ্বিতীয় জাবেদা হিসেবে যেটি দিতে হবে সেটি হচ্ছে প্রদেয় বেতন ডেবিট প্রদেয় ভাউচার ক্রেডিট সমস্ত কর্তনগুলো ক্রেডিট। ব্যাখ্যা লিখেছি, নিট বেতন ও অন্যান্য কর্তন হিসাবভুক্ত করা হলো। তো প্রদেয় বেতনের ডেবিট প্রথমেই লিখব আমরা। এই যে প্রদেয় বেতন ক্রেডিট ছিল এটাই এখন প্রদেয় বেতন ডেবিট লিখব 25,370 টাকা। প্রদেয় ভাউচার নামে আমরা নিট বেতনের টাকাটি লিখব। আমার নিট বেতনের পরিমাণ ছিল 21,930 টাকা। 21,930 টাকা। এরপরে আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটি কর্তনের যোগফল এখানে লিখব। যোগফল প্রথমে প্রভিডেন্ট ফান্ডে ছিল 2,400 টাকা। তারপরে আমরা লিখব কল্যাণ তহবিলের টাকা। কল্যাণ তহবিলে ছিল 240 টাকা। তারপরে যৌথ বিমা তহবিলে ছিল 200 টাকা। টোটাল 200 টাকা ছিল। এবং প্রভিডেন্ট ফান্ডে অগ্রিম কর্তন ছিল আমার 600 টাকা। এই ছিল মোট কর্তনে টাকা লেখার অ্যামাউন্ট। এখন আমি এই প্রদেয় ভাউচার বাবদ যে 21,930 টাকা প্রদেয় ভাউচার তৈরি করা হয়েছে এই বেতনটি কর্মচারীদেরকে পরিশোধ করে দিব। পরিশোধ করার জন্য জাবেদা করতে হবে প্রদেয় ভাউচার ডেবিট আর নগদান অথবা ব্যাংক হিসেবে হবে ক্রেডিট। এই হচ্ছে আমার জাবেদা। প্রদেয় ভাউচার ডেবিট, নগদান আর ব্যাংক হচ্ছে ক্রেডিট। টাকা হবে ওই আগের জাবেদায় প্রদেয় ভাউচারে নিট বেতন যে ছিল 21,930 টাকা, এটাই হবে। এই ছিল আমার মোটামুটি জাবেদা। শেষ হয়ে গেল আমার আজকের সম্পূর্ণ অঙ্কের সমাধান। শিক্ষার্থীবৃন্দ, আশা করছি পুরো আলোচনাটি তুমি মনোযোগ দিয়ে দেখে বোঝার চেষ্টা করেছো। কোথাও সমস্যা মনে করলে কমেন্টস করে অবশ্যই আমাকে জানাবে। নতুন কোনো টপিক নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের জন্য রইল আমার আন্তরিক শুভকামনা।